মাস্টার্সে ভর্তি হবি না? হব, কিন্তু আপাতত কিছুদিনের জন্য দেশে যাব। তাহমিদ বলল। কিন্তু কেন? আচ্ছা, একটা কারণ। ইমন মুখে পাউরুটি নিয়েই বলল। দামপাড়া ওই মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছে হয়তো। ইমনের কথা শুনে তুর্য তাকে ব্যঙ্গ করে বলল। দামপাড়ার ওই মেয়েটার সাথে দেখা করতে চাচ্ছে হয়তো। ইমন পানি দিয়ে পাউরুটি গিলে বলে। ওই তুই আমাকে ব্যঙ্গাচ্ছিস কেন? আমি যেটা সত্য সেটাই বলছি। আরাব জোর গলায় বলল। সকাল সকাল ঝামেলা করিস না তো। আগামী মাসেই আমরা বাসা চেঞ্জ করব। আর তুই বলছিস দেশে যাবি? তুর্য বলল। আমি একা যাব, তোদের নিয়ে যাব নাকি? ইভান বলল। আর আমরা তোকে একা দেশে যেতে দিব? ভাই, তোরা বাসা চেঞ্জ করলে কর, আমি দেশে যাব। আমি মেয়েটাকে কথা দিয়েছি, ও বারবার রিকোয়েস্ট করছিল। ইভান কিছু একটা ভেবে বলল। আচ্ছা ঠিক আছে, আমাদের কলেজ থেকে একটা ট্যুরে নিবে বলেছে। আমি ভাবছি সেই ট্যুরে না গিয়ে তোর সাথে দেশে যাব। ইমন মুখ বাঁকিয়ে বলল। হ্যাঁ, আর আমরা এখানে পানি চা নিয়ে টানা হেঁচড়া করবো। আরাব বলল। ঠিক আছে, ওরা না হয় যাক। তুই তো এমনিতেই কোনো কাজ করিস না, সারাদিন মালয়েশিয়াতে সাথেই কথা বলিস। তুর্য আর ইভানের বাগের কাজ করে, তুই পুরনো কাজের মাসুল দিয়ে দিস। আর তুই তো মারাত্মক জালেম, এভাবে আমাকে বিপদের মুখে ঠেলে দিলি। আমি কিন্তু তাহমিদের সাথে দেশে গিয়ে অনেক কাজ করেছি। আহনাব বলল। হ্যাঁ, মহান কাজ করেছিস। অর্ধেক সময় আমাকেই ল্যাপটপে বসিয়ে রেখেছিস। আর শুন, আমি মাউশিয়াতের চাচার সাথে ওই গাড়ির মালিকের খবর নেওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছিলাম। ইভান চেঁচিয়ে বলল। চুপ করবি তোরা? তোদের সমস্যা কি? তোরা চারজনে ঘরের মাঝে যত ঝামেলা বাতাস। বাসায় তো আমরা সারাদিন তোদের উদ্ভট কথা শোনার জন্য বসে থাকি, তাই না? আমাদের তো আর কোনো কাজ নেই। তাহমিদ বলল। ঠিক বলেছিস ইভান, তবে আমাদের ব্যাচেলর সংসার নিয়ে আলাদা পত্রিকা বের হলে প্রতিদিন শিরোনামে আসতো আজ ইমন তার মাউশিয়াতের ঝগড়া, তাই সারাদিন ইমন কিছুই খায়নি। বিশেষ শিরোনাম, তুর্য আর ইমনের ঝগড়া লেগেছে। তুর্য আজ ইমনকে রুম থেকে বের করে দিয়েছে। চলছে আহানাব তুর্য আর ইমনের ত্রিকোণ ঝগড়া। কে হবে এই ঝগড়ার জয়ী? আজ আবার অরুণিকার সাথে আহনাফের মারাত্মক মারামারি। মারামারির এক পর্যায়ে অরুণিকা তার নখ দিয়ে আহনাফের মুখ ছিঁড়ে দিয়েছে। পরিস্থিতি সামলাতে মাঠে নামলেন আরাব চৌধুরী। অরুণিকা বলল। তাহমিদ ওইটাও থাকবে কেমন? আজ আহনাফ বাথরুম থেকে বের হতেই ধপাস করে নিচে পড়ে গেছে। আহনাব ভ্রু কুচকে বলল। আর তুমি যে দুদিন আগে ঘুমোতে ঘুমোতে বিছানা থেকে নিচে পড়ে গিয়েছিলে, ওটা তো সবার আগেই থাকা দরকার। আর তুমি যে ডাস্টবিন থেকে ঘড়ি নিয়ে পড়েছিলে ওইটা প্রথম শিরোনাম হওয়া উচিত ছিল। আর তুমি যে স্কুলে যাওয়ার সময় ড্রেনে পড়ে গিয়েছিলে, ওটা তো বড় বড় করে শিরোনামে আসা উচিত। অরুণিকা আবার নাক ফুলিয়ে বলল। তুমি যে উল্টো প্যান্ট পরে বের হয়েছিলে সেইটা শিরোনামে আসা উচিত। আরাব চেঁচিয়ে বলল। চুপ, একদম চুপ। তাহমিদ, তোর সমস্যা কি? তাহমিদ চোখ ছোট করে বলল। আমি আবার কি করলাম? ইভান বলল। আগুনে ঘি ঢেলেছিস শুধু, আর কিছুই করিসনি। আহনাফ বসা থেকে উঠে চলে গেল। অরুণিকা আহনাফকে যেতে দেখে পায়ের উপর পা তুলে বলল। বালাটালি। অরুণিকার কথা শুনে আরাব ভ্রু কুচকে বলে। অরুণিকা ঠোঁটে আঙ্গুল রেখে ইশারায় বুঝালো সে আর কোনো কথা বলবে না। 3 সপ্তাহ পর আজ তুর্য আর ইভান বাংলাদেশে এসেছে। তারা ঢাকায় 2-3 দিন থেকে চট্টগ্রামে চলে এলো। চট্টগ্রাম আসার পর নিজেদের পুরনো পরিত্যক্ত বাড়িতে গেল। এরপর ভালো মানের একটা হোটেলে উঠল। তুর্য উপমাকে মেসেজ করে বলল। আমি বাংলাদেশে এসেছি। উপমা মেসেজ দেখে খুশিতে লাফাতে লাগলো। সে তাড়াতাড়ি উত্তর দিল। আজ মা নানুর বাসায় যাবে, এরপর আমি বিকেলে বের হব। আচ্ছা। রিকি, আমি তোমাকে কিভাবে চিনব? আমি আমার সেই গিটারটা নিয়ে আসবো। নতুন কিনেছিল ওইটা? হ্যাঁ। উপমা ভার্সিটির ক্লাস করে বের হবে, তখনই তার বান্ধবী এসে বলে। চল মেলায় যাব, স্টেডিয়ামের পাশে মেলা বসেছে। উপমা বলল। না, আমার একটা কাজ আছে। হ্যাঁ, আমরা তো ভুলেই গেছি, তুই তো ঘরে বসে ডিম পারিস, তোর আর কোথাও যাওয়া লাগবে না, তুই ডিম পার। উপমা মনে মনে বলল। আজ তো ঘরে বসে ডিম পারবো না, আজ তো আমার স্টার আসবে।
উপমা বাসায় এসে আলমারি খুলে বসে আছে, কি পরবে কিছুই বুঝতে পারছে না। অনেক ঘাটাঘাটি করার পর তার মনে হলো শাড়ি পরলেই ভালো লাগবে, কারণ হুমায়ুন আহমেদ বলেছিলেন। উপমার হুমায়ুন আহমেদের এই উক্তি মনে পড়তে সে সাদা শাড়ি বের করে পরে নিল। কপালে একটা কালো টিপ লাগিয়ে আয়নায় নিজেকে দেখে বলে, রিকি মাই স্টার, আজ আমি তোমার জন্য সেজেছি। আজ আমি আমার জীবনের সেরা কাজটা করব। সব সময় তো ছেলেরাই মেয়েদের ভালোবাসার কথা বলে, কিন্তু আমার ভালোবাসার গল্পটা উল্টো হবে। আমি তোমাকে আমার মনের কথা বলবো। এদিকে তুর্য ইভানকে নিয়ে উপমার বলা জায়গায় চলে এলো। ইভান তুর্যের দিকে ভ্রু কুচকে তাকিয়ে রয়। তুর্য বলে, এইভাবে কি দেখছিস? তুই সত্যি প্রেমে পড়েছিস ভাবতেই অবাক লাগছে। তুর্য অবাক হয়ে বলল, প্রেমে পড়েছি? তোকে কে বললো আমি প্রেমে পড়েছি? তো এখানে কেন এসেছিস? আমার ভক্তের সাথে দেখা করতে। ইভান রাগী কণ্ঠে বলল, তুর্য, আমি তোর মাথা ফাটিয়ে এখান থেকে যাব। সত্যি ইভান, আমি তো জাস্ট এমনিতেই। জাস্ট এমনিতে কি? তার মানে তুই মেয়েটাকে ভালোবাসিস না? তুর্য হেসে ভাব নিয়ে বলল, তুর্য মেয়েদের প্রেমে পড়ে না, মেয়েরা তুর্যের প্রেমে পড়ে। তোর এই পিঠ এখনো অক্ষত আছে কেন জানিস? কেন? কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি। এই কথা যদি ইমন, তানিম বা আরাপ শুনলে তোকে এখানে পিটিয়ে দম নিত। সাদা শাড়ি পরা একটা মেয়েকে লাল গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য নির্বাক হয়ে গেল। ইভান তুর্যের চোখ অনুসরণ করে সামনে তাকাতেই দেখলো উপমা দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তুর্য তাদের উপমার ছবি দেখিয়েছিল, কিন্তু মেয়েটা ছবির চেয়েও বেশি সুন্দর। ইভান তুর্যকে হালকা ধাক্কা দিয়ে বলে, এখন হাঁ করে আছিস কেন? কিছুক্ষণ আগে কত সুন্দর ভাষণ দিচ্ছিলি। তুর্য মেয়েদের প্রেমে পড়ে না। এটাকে প্রেমে পড়া বলে না, এটাকে চোখ দিয়ে দেখা বলে। আমি ওকে দেখছি, প্রেমে পড়ছিলাম। তুর্য উপমার সামনে এসে দাঁড়াতে উপমা অবাক হয়ে গেল। উপমা কিছু বলার আগেই তুর্য বলে, আমি জানি আমাদের আগেও দার্জিলিং দেখা হয়েছিল। সেদিনই তুমি তোমার স্টারকে দেখেছিলাম, অথচ চিনতেই পারোনি। আর আজ আমি পরিচয় নিয়ে তোমার সামনে এসেছি। হাই, আমি আসলে রিকি নই। রিকি আমার ছদ্মনাম, আমার আসল নাম তুর্য আহমেদ। উপমা এখনো হাঁ করেই তাকিয়ে আছে। তুর্য তার চোখের সামনে হাত নাড়াতে সে ফুলটা এগিয়ে দিয়ে বলে, হাই স্টার, আই মিন তুর্য, এটা তোমার জন্য। তুর্য মুচকি হেসে ফুলটা নিতে উপমা মনে মনে বলে, ইয়া আল্লাহ, তার মানে আমি আমার স্টারকে সেদিনই দেখেছিলাম, আর আজ সে আবারও আমার সামনে। এত সুন্দর ছেলে আমার প্রেমে কিভাবে পড়েছে। থাক, ভালোই হয়েছে। এখন বাবা মাকে সহজে রাজি করানো যাবে। আমার স্টার তো সব দিক দিয়েই পারফেক্ট। তুর্য বলল। কি ভাবছো? উপমা মুচকি হেসে বলে, কিছু না। ইভান সামনে এসে তুর্যকে বলল, ভাই তুই ওকে নিয়ে বস, আমি ওদিকটায় যাচ্ছি। আচ্ছা, আর উপমা, মিট মাই ফ্রেন্ড ইভান। উপমা বলল, হাই ভাইয়া। ইভান মুচকি হেসে বলল, হ্যালো, তোমরা বসো, আমি একটু ওদিকে যাচ্ছি। ইভান যেতে তুর্য উপমাকে বলল, চলো, স্টেডিয়ামের ওদিকে মেলা হচ্ছে দেখলাম, ওখানে যাই। গল্প করা হবে, ঘোরাঘুরিও হবে। উপমা ভীত কণ্ঠে চেঁচিয়ে বলে। না না না, তুর্য অবাক হয়ে বলল, কোনো সমস্যা? চলুন না, আমরা সামনের রেস্টুরেন্টেই বসি। ওকে। ইভান একটা বেঞ্চে বসে ফোন দেখছিল। হঠাৎ কোথা থেকে পানির ছিটকে তার গায়ে এসে পড়ে। সে তাড়াতাড়ি বেঞ্চ থেকে উঠে পেছনে ফিরে দেখে একটা মেয়ে তার হাতে থাকা বোতলটা খুলতে গিয়ে অর্ধেক পানি বের করে ফেলেছে, যার ছিটে ফোটা ইভানের গায়ে এসে পড়েছে। মেয়েটা এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। এদিকে ইভানের মেজাজ খারাপ হয়ে গেছে। সে কিছুটা বিরক্ত হয়ে বলল, এত জায়গা থাকতে আপনার আমার মাথার কাছে এসে বোতলটা খুলতে হলো? মেয়েটা এমন কথা শুনে ভরকে গেল। দাঁতে দাঁত চেপে বলল, ও লিসেন, আমি ইচ্ছে করেই করিনি, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল। ইভান ভ্রুকুচকে বলল, দেখুন, সুন্দরভাবে কথা বলবেন। আমি এখানে ঝগড়া করতে বসিনি। আহ, আচ্ছা, তাহলে আমি কি অসুন্দর করে কথা বলেছি? আর আপনার কি মনে হয় আপনার সাথে ঝগড়া করার জন্য আমি এখানে এসেছি? দেখুন, আপনার সম্বন্ধটা আমার পছন্দ হয়নি। ও আচ্ছা, তাহলে আপনাকে কি মাননীয় জনাব বা স্যার সম্বোধন করে কথা বলতে হবে? আপনি এইভাবে আঙ্গুল দেখিয়ে রেখে কথা বলছেন কেন? আমার ইচ্ছে।
ইভান আর কিছুই বলল না, সে আবারও বেঞ্চে বসে পড়ে। এদিকে সানায়া আপন মনে বিড়বিড় করেই যাচ্ছে। তার বাবার পাঠানো বডিগার্ডগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে পার্কে এসে বসেছে। সে ভেবেছে বডিগার্ডগুলো তাকে না পেয়ে চলে গেছে, সে মেলায় যাবে। অনেকক্ষণ বসে থাকায় পানির তৃষ্ণা পেয়েছিল, তাই একটা পানির বোতল কিনে সেটা খুলতে গিয়ে এই অঘটন ঘটেছে। ইভানকে চুপ করে থাকতে দেখতে সানায়া তার পাশে বসে পড়ে আর গটগট করে পানি খেতে লাগলো। ইভান এক নজর তার দিকে তাকালো। সানায়া পানি খেয়ে ইভানের দিকে তাকালো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি, আসলে কিছু বদমাশ লোক আমার পিছু পড়েছিল। ওদের থেকে নিজেকে বাঁচানোর জন্য এই পার্কে এসেছি, কারণ জায়গাটা নিরাপদ মনে হয়েছে। এখানে অনেক মানুষও আছে, আর এসব ঝামেলার কারণে মাথা ঠিক ছিল না, তাই আপনাকে হয়তো উল্টাপাল্টা বলে ফেলেছি। সরি। ইভান কোনো উত্তর দিল না। সানায়া ভ্রু কুঁচকে কিছুক্ষণ ইভানের দিকে তাকিয়ে থাকার পর বলল, আপনি মনে হয় শুনতে পাননি, আমি আপনাকে সরি বলেছি। ইভান চোখ ছোট করে সানায়ার দিকে তাকালো। সানায়াও প্রতি উত্তরে চোখ ছোট করে তাকালো। এবার ইভান অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সানায়াও অন্যদিকে মুখ ঘুরিয়ে মিনমিনিয়ে বলল। ইগোস্টিক ম্যান। ইভান সানায়ার দিকে তাকিয়ে বলল, সরি। সানায়া উঠতে যাবে, তখনই দুজন বডিগার্ড তার সামনে চলে আসে। ইভান তাদের দেখে বেঞ্চ ছেড়ে উঠে অন্যদিকে যাবে, তখনই সানায়া ইভানের পাশে দাঁড়িয়ে বলে, তোমরা যাও, আমি আমার বন্ধুর সাথে আছি। ইভান ভ্রু কুঁচকে সানায়ার দিকে তাকালো। বডিগার্ড দুজন এখনো দাঁড়িয়ে আছে। সানায়া চেঁচিয়ে বলে, আমাকে কি এখন প্রাইভেসিও দেবে না? তারা দুজন চুপচাপ সরে গেল। ইভান বুকে হাত গুজে বলল, আমি আপনার বন্ধু না। সানায়া মুখ বাঁকিয়ে বলে, আপনার মতো ইগোস্টিক লোক এমনিতেও আমার বন্ধু হওয়ার যোগ্য না। ইভান কোনো উত্তর না দিয়ে চলে গেল। ইভান চলে যেতেই সানায়া বিড়বিড় করে বলে, মির্জাদের সাথে থাকতে থাকতে আমি সত্যি রুড হয়ে যাচ্ছি। শুধু শুধু লোকটার সাথে মেজাজ দেখালাম, দোষটা তো আমারই ছিল। এদিকে উপমা নিজের দিকে তাকিয়ে আছে। সে কি বলবে বুঝতে পারছে না। তুর্য টেবিলে হাত রাখতেই সে এক নজর তুর্যের দিকে তাকালো। তুর্য বলল, ফোনে তো অনেক কথা বলো, আর এখন চুপচাপ করে আছো। উপমা লাজুক হেসে বলে, আমার খুব নার্ভাস লাগছে। তুর্য খাবার অর্ডার দেওয়ার জন্য মেনু এগিয়ে দিল। উপমা মেনু দেখে মনে মনে ভাবে, আমি ওর সামনে কিভাবে খাবো? কিছু খেলেই মুখ হা করতে হবে, লিপস্টিক নষ্ট হয়ে যাবে, আমি ভালোভাবে খেতেই পারবো না। তুর্য টেবিলে টোকা দিয়ে বলে। কি ভাবছো? উপমা হেসে বলে, কিছু না। কি খাবে বলো? কোল্ড ড্রিঙ্ক। শুধু কোল্ড ড্রিঙ্কস? অন্য কিছু অর্ডার করো। না, আমার খিদে নেই। তুর্য বুঝতে পেরে মুচকে হাসে, বলে, আমাকে সেলিব্রিটি মনে করলে কিছু খেতে পারবে না, আমাকে বন্ধু মনে করো। উপমা তুর্যের কথা শুনে আরো লজ্জা পেল। তুর্য আবারও বলল, আমার টুইঙ্কেল একদম তোমার মতো, কোথাও গেলে খেতে চায় না, ওই লিপস্টিক নষ্ট হয়ে যাবে তাই। উপমা ভ্রু কুঁচকে বলল, আপনার টুইঙ্কেল? হ্যাঁ, আমার টুইঙ্কেল। ওই বাচ্চাটা? হ্যাঁ, বাচ্চা না, এখন বড় হয়ে যাচ্ছে। ও কি আপনার সাথেই থাকে? হুম। কিন্তু আপনি তো বললেন ও আপনার বন্ধুর কাজিন। হ্যাঁ, আমরা একসাথেই থাকি। আমি আসলে বুঝতে পারছি না কেন একসাথে থাকেন। আই মিন, আপনি আপনার পরিবারের সাথে থাকেন না? তুর্য দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মা বাবা নেই, কেউই নেই। আমার বন্ধুরাই আমার পরিবার। আর অরুণিকা, আমার টুইঙ্কেল, আমার মানসিক শক্তি। ওকে একদিন না দেখলে আমার খুবই অস্বস্তি লাগে। বাংলাদেশে আসার পর থেকে ওর সাথে অনেকবার ভিডিও কলে কথা বলেছে, তবুও ভালো লাগছে না। উপমা কিছু একটা ভেবে দমে গেল। ক্ষীণ কণ্ঠে বলল, ওর বয়স কত? হবে 13-14। অনেক বড় হয়ে গেছে। উপমা তার একটা হাত দিয়ে অন্য হাত চেপে ধরে রাখে। তুর্যের অরুণিকার প্রতি ভালোবাসা দেখে তার নিজেকে নিয়েই সন্দেহ হচ্ছে। সে ভাবছে তুর্য কি তাকে সত্যি পছন্দ করে। ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছে। উপমা নিজের মনকে শক্ত করে তুর্যকে বলল, আমি একটা কথা বলতে চাই। হুম, বলো। তোমার সাথে কথা বলতেই তো এসছে। উপমা অনেক ইতস্তত ভাব নিয়ে বলল, আমার আপনাকে ভালো লাগে। তুর্য হেসে বলল, হ্যাঁ, বুঝতে পেরেছি। না, ওরকম না। উপমা আমতা আমতা করছে দেখে তুর্য বলল, রিল্যাক্স, কি হয়েছে? আমি আসলে আপনাকে পছন্দ করি। পছন্দ না, ভালোবাসি। ভক্ত হিসেবে না, সত্যি সত্যি।
তুর্য আশেপাশে তাকিয়ে বলল, আচ্ছা, আমি পাস্তা অর্ডার করছি, তোমার ভালো লাগবে। শুনেছি এখানে পাস্তাটা অনেক মজার। তুর্যকে প্রসঙ্গ পাল্টাতে দেখে উপমা অনেক লজ্জা পেল। সে আর কিছু বলল না। তুর্য তার ভার্সিটি, ক্লাস আর পরিবার নিয়ে টুকটাক প্রশ্ন করলো, আর উপমা শুধু হ্যাঁ হুঁতে উত্তর দিল। সে একবার চোখ তুলে তুর্যের দিকে তাকালোও না। রেস্টুরেন্ট থেকে বের হতেই তুর্য বলল, মেলায় যাবে? উপমা ব্যস্ত কণ্ঠে বলল, না না, বাসায় যাব। আর আপনাকে থ্যাংক ইউ বলার ছিল, আমার কথায় দেখা করতে এসেছেন তাই। তুর্য মুচকে হাসে। উপমা বলে, আমার কথায় কিছু মনে করবেন না, আমি এমনিতেই বেশি কথা বলি। তুর্য এবারও কিছু বলল না, শুধু একটা মুচকি হাসি দিল। উপমা সামনে পা বাড়িয়ে একটা রিকশায় উঠে পড়ে। তারপর তুর্যের দিকে এক নজর তাকিয়ে রিকশার হুডি তুলে দিল। পুরো রাস্তায় সে নীরবে কেঁদেছে। বারবার তুর্যের প্রসঙ্গ পাল্টে দেওয়াটাই তার মনে পড়ছে। তাহলে কি তুর্য তাকে ভালোবাসে না? বাসায় এসে সে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। টেবিলে থাকা ফ্রেমে বাঁধানো তুর্যের সেই হাতের ছবিটা সামনে এনে বলল, সবাই ঠিকই বলেছে, স্টার তো স্টারই, আর আমি তো সাধারণ একটা মেয়ে। আমি শুধু শুধু মিথ্যা স্বপ্ন দেখেছি। এরপর টানা অনেক দিন তুর্য ইনস্টাগ্রামে আসেনি। বোমা সারা রাত কেঁদে কেটে বালিশ ভিজিয়েছে। আসলে মেয়েরা খুব প্রচণ্ড আবেগী হয়। তারা অসম্ভব বস্তুকেই নিজের খুব প্রিয় করে তোলে, আর সেটা নিয়েই স্বপ্ন দেখা শুরু করে। আর স্বপ্ন পূরণ না হলে অকারণে অশ্রু বিসর্জন দেয়। কবরস্থান থেকে বের হয়ে সায়ন্তনীর মায়ের সাথে দেখা করার জন্য পুরনো মহল্লার দিকে হাঁটা শুরু করলো আরাফ। হাঁটার পথে রাস্তায় একজোড়া প্রেমিক প্রেমিকার দিকে তার চোখ পড়ে। ছেলেটা মেয়েটার হাত ধরে তাকে রাস্তা পার করিয়ে দিচ্ছে। আরাফ এক নজর তার খালি হাতের দিকে তাকালো। তারও ইচ্ছে করে কারো হাত শক্ত করে ধরতে, কিন্তু তার ভাগ্যটা এতটাই খারাপ যে সে কারো হাতই শক্ত করে ধরতে পারে না। যাকে সে ভালোবাসতে চায় সেই অনেক দূরে হারিয়ে যায়। আরব মহল্লায় ঢুকতে ডুমুরের সাথে দেখা হয়ে গেল। ডুমুর তাকে দেখে দৌড়ে ঘরে ঢুকে তার মাকে আরাফের আসার খবর জানালো। সুরাইয়া ঘর থেকে বেরিয়ে আরাফকে বলল, কেমন আছো আরাফ? আরাফ বলল, আসসালামু আলাইকুম চাচি, ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আর কেমন থাকবো, আগের মতোই। বাবুন সোনা আসেনি? না, ওই স্কুলে গেছে। আমি সায়ান আর আন্টির সাথে দেখা করতে এসেছিলাম। ও আচ্ছা, যাও যাও, ওরা ঘরেই আছে। সুরাইয়া আরো কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু সালে আলীকে দেখে আর বলতে পারলেন না। এদিকে আরাফ সায়ন্তনীর মায়ের সাথে দেখা করে বেরিয়ে আসার সময় সায়ান বলল, ভাইজান, একটা কথা বলার ছিল হ্যাঁ বলো। অরুণিকাকে নিয়ে। আরাফ কিছুটা অবাক হলো। সে সায়ানকে একপাশে বসিয়ে বলল, ওরুকে নিয়ে কি কথা? কিছু কি হয়েছে? হ্যাঁ, পাশের বাসার আন্টির ছেলে বাঁধন ও স্কুলে গিয়ে অরুণিকাকে বিরক্ত করে। আগের স্কুলে তো করতোই, এখন নতুন স্কুলে যাওয়ার পর থেকে আরো বেশি করে করছে। বাঁধন তো ওই স্কুলে পড়ে না, আর ওরু তো আমাদের এই ব্যাপারে কিছুই বলেনি। হ্যাঁ, পড়ে না, কিন্তু স্কুলের বাইরেই দাঁড়িয়ে থাকে। ভাইজান, আগের স্কুলে তো আমিও ছিলাম, তাই ওখানে আমি অনেকবার দেখেছিলাম। আর নতুন স্কুলে বাঁধনের অনেক বন্ধু আছে। ওরা ওদের বাড়িতে একবার বেড়াতে এসেছিল, তখনই আমি ওদের দেখেছিলাম। আর ওদিন ওর নতুন স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম ওকে বাঁধন আর ওর বন্ধুরা বিরক্ত করছে। আরাফ গম্ভীর মুখে বলল, আচ্ছা ঠিক আছে। ভাইজান, কিছু মনে করবেন না, ও আসলে অনেক সুন্দর একটা মেয়ে। আমাদের ক্লাসের অনেক ছেলেই ওকে পছন্দ করে। আমার পাশে বসে ছেলেটা ওর ক্লাসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো। আরাফ চুপ করে রইল। সায়ান আবারও বলল, আমার মনে হয় অরুণিকাও ওদের মধ্যে কাউকে পছন্দ করে। আরাফ একটু রাগী কণ্ঠেই বলল, কি বলছো এসব? ও এখনো ছোট। জানি ভাইজান, ও তো আমার বোনের মতো। ও যখন ছেলেগুলোর সাথে কথা বলে তখন আমার ভালো লাগে না। আমি ওকে বারণ করলে সবার সামনে আমাকে বকাবকি করে। আরাফ আর কিছু না বলে উঠে দাঁড়ায়। এরপর সে মহল্লা থেকে বের হওয়ার সময় বাঁধনকে দেখলো। বাঁধন রাস্তার বখাটে ছেলেদের সাথে একপাশে দাঁড়িয়ে আছে। আরাফকে দেখেই সে সালাম দিয়ে বলে, কেমন আছেন ভাইয়া? আরাফ সালামের উত্তর দিয়ে চলে গেল। বাঁধন তার বন্ধুদের উদ্দেশ্য করে বলল, যেমন বোন তেমনই তার ভাই।
বড় ঘরের ছেলে মেয়ে, তাই কথাও বলে মেপে মেপে। বাবার কাছে শুনেছি এদের দেশে এরা নাকি কোটি টাকার মালিক, অনেক বড় ব্যবসায়ীর ছেলে।